nothing to lose anymore. You can go there. Away from this hell. This isn't the world you used to live in. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এক্সপ্লেইন বিডি চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা সাউথ কোরিয়ান সিনেমার ইতিহাসের অন্যতম সেরা এবং সবচেয়ে সাসপেন্সফুল একটা ডিস্টোপিয়ান থ্রিলার সিনেমা এক্সপ্লেইন করতে চলেছি। সিনেমাটির নাম হচ্ছে টাইম টু হান্ট, যেটা 2020 সালে রিলিজ হয়। তোমরা যারা একদম সার্ভাইভাল, গান ফাইট আর এমন মুভি পছন্দ করো যেখানে ভিলেন জাস্ট কোনো সাধারণ মানুষ না, বরং একটা সাক্ষাৎ যমদূত, তাদের জন্য এই মুভিটা একটা মাস্টারপিস। এই মুভিতে তোমরা দেখতে পাবে কিভাবে মাত্র একটা ভুল সিদ্ধান্ত কয়েকটা সাধারণ ছেলের জীবনকে আক্ষরিক অর্থেই একটা মৃত্যুপুরীতে পরিণত করে দেয়। পার্সোনালি সিনেমাটির সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে পুরো পাগল করে দিয়েছে। তো চলো বেশি কথা না বলে সরাসরি কাহিনীতে ঢুকে যাই। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে রয়েছে আমি নুসরাত জাহান। সিনেমাটির গল্প শুরু হয় ভবিষ্যতের এমন একটা সাউথ কোরিয়াকে নিয়ে যেখানের অবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে। দেশে মারাত্মক একটা ফিনান্সিয়াল ক্রাইসিস বা অর্থনৈতিক ধস নেমে এসেছে। পুরো দেশ যেন একটা বিশাল বস্তিতে পরিণত হয়েছে। রাস্তায় রাস্তায় গরিব মানুষ, চারদিকে শুধু ময়লা, ধোঁয়া আর হতাশা। কোরিয়ান কারেন্সি বা কোরিয়ান ওনের মান একদম জিরো, মানে বস্তা ভরে টাকা নিয়ে গেলেও তুমি একবেলা ভালো মতো খেতে পারবে না। IMF এর বিশাল ঋণের চাপে দেশটা শেষ। এরকম একটা সিচুয়েশনে সাধারণ মানুষদের বেঁচে থাকাই দায়। আর এই সুযোগে একদল ইয়াং ছেলে বেঁচে থাকার তাগিদে ক্রাইম জগতের দিকে পা বাড়ায়। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই জুন সিওক নামের একজনকে, যে কিনা সবেমাত্র 3 বছর জেল খেটে বের হয়েছে। 3 বছর আগে সে এবং তার বন্ধুরা মিলে একটা ডাকাতি করেছিল, কিন্তু পুলিশ চলে আসায় সে তার বন্ধুদের বাঁচাতে নিজের কাঁধে দোষ নিয়ে জেলে চলে যায়। জেল থেকে বের হওয়ার পর তার 2 বেস্ট ফ্রেন্ড জ্যাংহো এবং কিহুন তাকে রিসিভ করতে আসে। জ্যাংহো ছেলেটা একটু নার্ভাস টাইপের আর কিহুন হচ্ছে একটু শান্ত। তো বাইরে বের হয়ে জুন সিওক তো পুরাই অবাক। সে বুঝতে পারে যে দেশের অর্থনীতি এখন পুরোপুরি ক্র্যাশ করেছে। তার আগে যে ডাকাতি করে বিশাল অঙ্কের কোরিয়ান টাকা জমিয়েছিল, এখন সে টাকার কোনো মূল্যই নেই। মানে ওই টাকাগুলো এখন জাস্ট কতগুলো কাগজের টুকরো। এই চরম হতাশার মধ্যে জুন সিওক তার বন্ধুদের নিয়ে একটা বারে বসে। সে তার একটা স্বপ্নের কথা বলে। তার স্বপ্ন হচ্ছে এখান থেকে অনেক দূরে তাইওয়ানের কেন্টিন নামের একটা সুন্দর দ্বীপে গিয়ে বাকি জীবনটা শান্তিতে কাটানো। সেখানে নীল জলরাশি, সাদা বালি আর কোনো টেনশন নেই। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে তো টাকা লাগবে। আর বর্তমান পরিস্থিতিতে টাকার মান যেহেতু শূন্য, তাই তাদের এমন কিছু প্রয়োজন যার গ্লোবাল ভ্যালু আছে, অর্থাৎ US ডলার। তো জুন সিওক তার বন্ধুদের একটা অফার দেয়, চলো আমরা শেষবারের মতো আরেকটা ডাকাতি করি। জ্যাংহো আর কিহুন প্রথমে চরম ভয় পেয়ে যায়, কারণ একবার ধরা পড়ে তাদের লাইফ প্রায় শেষ, আবার রিস্ক নিতে তারা চায় না। কিন্তু জুন সিওক তাদের বোঝায় যে এই ধ্বংস হয়ে যাওয়া শহরে তাদের কোনো ফিউচার নেই। আজ হোক বা কাল, না খেয়ে বা গুন্ডাদের হাতে এমনিতেই মরতে হবে। তাই শেষ একবার রিস্ক নেওয়া যাক। বন্ধুদের পিড়াপিড়িতে শেষমেশ সবাই রাজি হয়ে যায়। এবার শুরু হয় তাদের টার্গেট খোঁজা। জুন সিওক এমন একটা জায়গা টার্গেট করে যেটা কোনো সাধারণ ব্যাংক বা দোকান না। তাদের টার্গেট হচ্ছে একটা আন্ডারগ্রাউন্ড, হাই সিকিউরিটি ইলিগেল গ্যাম্বলিং হাউস বা অবৈধ জুয়ার আস্তানা। এই জায়গাটাতে শহরের সব মাফিয়া, দুর্নীতিবাজ, পলিটিশিয়ান আর ক্রিমিনালরা আসে জুয়া খেলতে। আর এই একটা জায়গাতেই বস্তা বস্তা US ডলার লুকিয়ে রাখা হয়। কিন্তু এমন হাই সিকিউরিটি জায়গায় তো আর চাইলেই ঝুঁকে পড়া যায় না। এমন কাউকে প্রয়োজন যে ভেতরে সব খবর জানে। আর এই কারণেই তারা তাদের আরেক বন্ধু সাংসুকে নিজের দলে টানে। সাংসু বর্তমানে ওই গ্যাম্বলিং হাউসের ওয়েটার হিসেবে কাজ করে। ফলে ভেতরের ম্যাপ, সিকিউরিটি সিস্টেম, কোথায় টাকা আছে, কয়জন গার্ড থাকে, সবই জানা। সাংসু প্রথমে রাজি না হলেও পরে বন্ধুদের চাপে আর টাকার লোভে পড়ে রাজি হয়ে যায়। কিন্তু একটা অবৈধ মাফিয়াদের জুয়ার আস্তানায় ডাকাতি করতে গেলে তো আর খালি হাতে যাওয়া যাবে না, তাই না? ভারী অস্ত্র প্রয়োজন। তো জুন সিওক তখন যোগাযোগ করে বংশিকের সাথে। বংশিক ছিল জেলে থাকা অবস্থায় জুন সিওকের পরিচিত বন্ধু, যে কিনা এখন আন্ডারওয়ার্ল্ডে ইলিগেল অস্ত্রের ডিল করত। বংশিকের কাছ থেকে তারা মারাত্মক সব আগ্নেয়াস্ত্র যেমন অটোমেটিক রাইফেল, শটগান আর বুলেট প্রুফ ভেস্ট জোগাড় করে ফেলে। বংশিক তাদের ওয়ার্ন করে কাজটা একদম ক্লিন হয় যদি, না হলে ওই জুয়ারি মাফিয়ারা তাদেরকে আস্ত রাখবে না। সবকিছু রেডি করার পর এক রাতেই 4 জনের গ্যাং সোজা চলে যায় সেই গ্যাম্বলিং হাউসে। এরপর শুরু হয় সেই লেভেলের অ্যাকশন। মুখ ঢাকা অবস্থায় অস্ত্র হাতে তারা ভেতরে ঢুকে পড়ে। ভেতরে সিকিউরিটি গার্ডদের কয়েক সেকেন্ডের মধ্যে পরাস্ত করে তারা জুয়ার আস্তানায় একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি করে। কাস্টমারদের ভয় দেখিয়ে তারা সোজা ক্যাশ কাউন্টারে চলে যায়,
ডাকাতিটা একদম পারফেক্টলি না হলেও অনেক ঝামেলার গ্যাঞ্জাম পার করে তারা শেষমেশ সফল হয়। তারা বিপুল পরিমাণ $US ব্যাগে ভরে ফেলে। কিন্তু আসল চেষ্টা ঘটে অন্য জায়গায়। জুন সিওক শুধু টাকাই নেয় না, সে একটা এক্সট্রা কাজ করে। সে চিন্তা করে এই জুয়ার আস্তানার সিসিটিভি ফুটেজে তো তাদের চেহারা বা পালানোর রাস্তার রেকর্ড হয়ে আছে, তাই সে ওই গ্যাম্বলিং হাউসের সার্ভেলেন্স সিস্টেমে সব হার্ড ড্রাইভগুলো খুলে সাথে নিয়ে আসে। তারা ভাবে এতে করে তাদের আর কেউ ট্র্যাক করতে পারবে না। তারা হাসতে হাসতে ডলারের ব্যাগ নিয়ে বের হয়ে আসে। তারা ভাবে এই তো তাদের লাইফ সেট। কিন্তু ভাই, তারা ঘুণাক্ষরও ভাবতে পারেনি যে এই হার্ড ড্রাইভগুলোই তাদের জীবনের সবচেয়ে বড় কাল। কারণ এই হার্ড ড্রাইভগুলোতে শুধু সিসিটিভি ফুটেজই ছিল না, সেখানে রেকর্ড করা ছিল ওই জুয়ার আস্তানার মালিকদের সাথে আন্ডারওয়ার্ল্ডের বড় বড় ক্রিমিনাল, মাফিয়া আর দুর্নীতিগ্রস্ত ভিআইপিদের কোটি কোটি টাকার অবৈধ ডিলিংসের সব প্রমাণ। এই ড্রাইভগুলো যদি কখনো পুলিশের হাতে যায় তাহলে পুরো মাফিয়া সাম্রাজ্যই ধ্বংস। ডাকাতি শেষে 4 বন্ধু তো মহা খুশি। তারা টাকা ভাগাভাগি করে পালানোর স্বপ্ন দেখছে। সাংসু বলে সে এখন তাদের সাথে যাবে না, সে কিছুদিন ওই জুয়ার আস্তানাটিকেই স্বাভাবিকভাবে কাজ করবে, যাতে কেউ তাকে সন্দেহ না করে। পরে সে তাদের সাথে জয়েন হবে। বাকি 3 জন একটা দূরবর্তী শহরে গিয়ে লুকিয়ে পড়ে আর তাইওয়ান যাওয়ার জন্য পাসপোর্টের ব্যবস্থা করতে থাকে। এদিকে গ্যাম্বলিং হাউসের মালিকরা টাকার চেয়ে ওই হার্ড ড্রাইভগুলো হারানোর কারণে পাগল হয়ে যায়। তারা সাধারণ কোনো গুন্ডা পাঠায় না, তারা হার্ড ড্রাইভগুলো উদ্ধার করার জন্য হায়ার করে হান নামের একজন প্রফেশনাল এবং সাইকোপ্যাথ কিলারকে। ভাই, এই হান ক্যারেক্টারটাই হচ্ছে এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর দিক। সে সাধারণ কোনো মানুষ না, সে যেন একটা সাক্ষাৎ টার্মিনেটর। তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মুভিতে খুব বেশি কিছু না বলা হলেও বোঝা যায় সে হয়তো এক্স স্পেশাল ফোর্সের লোক বা কোনো করাপ্টেড পুলিশ অফিসার। তার কাজ শুধু মানুষ মারা না, সে শিকারের সাথে খেলতেও খুব ভালোবাসে। এরপর শুরু হয় আসল খেলা, টাইম টু হান্ট বা শিকারের সময়। কিলার হান খুব সহজে ট্র্যাক করা শুরু করে। সে প্রথমে খুঁজে বের করে বংশিককে, যার কাছ থেকে এরা অস্ত্র নিয়েছিল। তাকে নির্মমভাবে টর্চার করে হান সব ইনফরমেশন কালেক্ট করে। বংশিক নিজের জীবন বাঁচাতে সব বলে দেয়, কিন্তু তাতেও তার শেষ রক্ষা হয় না। এরপর হানের নজরে পড়ে সাংসুর দিকে, যে কিনা ডাকাতির পর সন্দেহ এড়াতে আবার ওই গ্যাম্বলিং হাউসে কাজ করতে ফিরে গিয়েছিল। সাংসুর মৃত্যুটা স্ক্রিনে সরাসরি না দেখালেও তার ফোন হানের হাতে দেখে আমরা বুঝে যাই যে বেচারা সাংসুকে হান খুব ব্রুটালি ফিনিশ করে দিয়েছে। এদিকে জুন সিওক, জ্যাংহো আর কিহুন একটা বারে বসে ড্রিঙ্ক করছে। তারা ভাবছিল তারা একদম সেফ, কিন্তু হঠাৎ করেই জুন সিওকের ফোনে সাংসুর নম্বর থেকে একটা মেসেজ আসে। মেসেজে তাদের বর্তমান লোকেশন আর কিছু ছবি দেওয়া। জুন সিওকের কলিজা কেঁপে ওঠে। সে বুঝতে পারে সাংসুর ফোন অন্য কারো হাতে। আর ঠিক তখনই বারের বাইরে এসে দাঁড়ায় হান। হান ভেতরে ঢুকে কোনো কারণ ছাড়াই সরাসরি গুলি চালানো শুরু করে। 3 বন্ধু কোনো মতে সেখান থেকে দৌড়ে পালায়। তারা তাদের গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু হান তাদের গাড়ির টায়ার লিক করে দেয়। এরপর হান তাদের কাছে যায়। সে চাইলে তাদের 3 জনকে এক গুলিতেই মেরে ফেলতে পারত, কিন্তু সে সেটা করে না। সে জুন সিওকে বলে, তোমাদের কাছে 5 মিনিট সময় আছে, যত দূরে পারো পালাও, 5 মিনিট পর আমি আসছি। ভাই সিরিয়াসলি, একটা সাইকোপ্যাথ কিলার যখন কাউকে এরকম একটা অফার দেয়, তার মানে সে এদের সার্ভাইভাল ইনস্টিক্ট নিয়ে খেলছে। এটা একটা ইঁদুর বিড়াল খেলা। 3 বন্ধু যখন জীবন হাতে নিয়ে একটা আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজে ঢুকে পড়ে, তখন গ্যারেজের অন্ধকার পরিবেশ আর তার মধ্যে হানের সেই ভারী বুট জুতোর শব্দে পরিবেশটা এতটাই সাসপেন্সফুল হয় যে তোমরা নিজেরাই নিঃশ্বাস বন্ধ করে ফেলবে। হান গ্যারেজে ঢুকে তাদের হান্ট করা শুরু করে। গোলাগুলির এক পর্যায়ে হান জ্যাংহো আর কিহুনকে প্রায় মেরেই ফেলছিল, কিন্তু জুন সিওক তার রাইফেল দিয়ে এমনভাবে কভার ফায়ার দেয় যে তারা কোনো মতে গ্যারেজ থেকে বের হয়ে একটা পরিত্যক্ত হাসপাতালে গিয়ে আশ্রয় নেয়। হাসপাতালে ঢোকার পর পরিস্থিতি আরও ইমোশনাল এবং ক্রিটিক্যাল হয়। কিহুন হঠাৎ করে তার বাবা মায়ের কথা চিন্তা করে। সে বুঝতে পারে হান যদি তাদের এখানে খুঁজে পায় তাহলে সে তাদের ফ্যামিলিকেও ছাড়বে না। কিহুন ডিসাইড করে যে সে তার বাবা মাকে বাঁচাতে ফিরে যাবে। জুন সিওক তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিহুন শোনে না। সে বলে সে তার ফ্যামিলিকে সেভ করে তারপর জয়েন করবে। কিহুন সেখান থেকে চলে যায়। মুভিতে এরপর কিহুনের কি হয় সেটা আর দেখানো হয় না। তবে হানের মতো কিলারের হাত থেকে তার ফ্যামিলি সহ বেঁচে ফেরাটা এক প্রকার অসম্ভব। ধরে নেওয়া যায় কিহুন মারা গেছে। এখন বেঁচে আছে শুধু জুন সিওক আর জ্যাংহো। হানুই হাসপাতালে চলে আসে। শুরু হয় এক ভয়াবহ লুকোচুরি খেলা। হান হাসপাতালে পাওয়ার কাট কেটে দেয়। অন্ধকারে শুরু হয় ফায়ার ফাইট। এই গোলাগুলির মধ্যে জ্যাংহো মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়। তার পেটে গিয়ে গুলি লাগে। জুন সিওক তাকে কাঁধে টানতে টানতে একটা সেফ জায়গায় নিয়ে যায়। জ্যাংহো তখন যন্ত্রণায় ছটফট করছে। সে জুন সিওকে বলে তাকে রেখে চলে যেতে, কিন্তু জুন সিওক তার বেস্ট ফ্রেন্ডকে ছাড়তে রাজি না। কিন্তু হান তাদেরকে খুঁজে বের করে ফেলে। জুন সিওকের চোখের সামনে তার সবচেয়ে কাছের বন্ধুটা মারা যায়।
জুনসিওক তখন রাগে অন্ধ হয়ে হানের উপর গুলি চালাতে থাকে। সে দৌড়ে হাসপাতালের বাইরে আসে, কিন্তু হান তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। জুনসিওক একদম কর্নার হয়ে যায়, তার গুলি শেষ। সে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে। হান তার দিকে বন্দুক তাক করে বলে, খেলা শেষ। কিন্তু ঠিক এই মুহূর্তেই ঘটে সিনেমার সবচেয়ে বড় টুইস্ট। হঠাৎ করে সেখানে কয়েকটা ব্ল্যাক ভ্যান এসে থামে। ভ্যান থেকে একদল মাস্ক পরা স্পেশাল ফোর্সের লোক নামে। এদের লিডার ছিল একজন পুলিশ চিফ। আসলে পুলিশ চিফের একটা ভাই ছিল, যাকে হান আগে কোনো একটা মিশনে নির্মমভাবে খুন করেছিল। এই চিফ অনেকদিন ধরেই হানের খোঁজে ছিল, আর গ্যাম্বলিং হাউসের ঝামেলার কারণে সে ফাইনালি হানের লোকেশন ট্রেস করতে পেরেছে। পুলিশ চিফ আর তার টিম হানের উপর বৃষ্টির মতো গুলি চালানো শুরু করে। হানও পাল্টা জবাব দেয়। শুরু হয় একটা মারাত্মক হেভি গান ফাইট। আর এই সুযোগে পুলিশ চিফ জুনসিওকে বলে, তুই এখান থেকে পালা, এই ব্যাটাকে আমি দেখছি। জুনসিও কোনো কথা না বাড়িয়ে সুযোগ বুঝে সেখান থেকে দৌড় দেয়। পেছনে চলতে থাকে হান আর পুলিশের সেই ভয়াবহ লড়াই। এক পর্যায়ে দেখা যায় পুলিশের গুলিতে হান মারাত্মকভাবে আহত হয়ে একটা ব্রিজের ওপর থেকে নদীতে পড়ে যায়। এরপর মুভির সিন চলে যায় একটা জাহাজে। আমরা দেখতে পাই জুনসিও কোনো মতে কোরিয়া থেকে পালিয়ে সেই তাওয়ানের কিন্টিং শহরে পৌঁছাতে পেরেছে। গল্পের পর কয়েক মাস সামনের দিকে এগিয়ে যায়। জুনসিওক এখন তাইওয়ানের একটা সুন্দর সমুদ্রের পাড়ে দোকান চালায়। তার কাছে টাকা আছে, সুন্দর পরিবেশ আছে, ঠিক যেমনটা সে স্বপ্ন দেখেছিল। কিন্তু তার মনে কোনো শান্তি নেই। সে সারাক্ষণ হ্যালুসিনেশন দেখে। তার মনে হয় তার মৃত বন্ধুরা জ্যাংহো, কিহুন, সাংসু তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। পিটিএসডি বা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে সে পাগল হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন সে একটা ইনফরমেশন পায়। সে জানতে পারে যে হান মরেনি। হান ওই নদী থেকে বেঁচে ফিরেছে এবং সে আবারও তার কাজ শুরু করেছে। আর এবার সে হয়তো জুনসিওকেই খুঁজছে। জুনসিওক বুঝতে পারে যে সে পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন, হান তাকে ঠিকই খুঁজে বের করবে। আর যতদিন হান বেঁচে আছে ততদিন সে কখনো শান্তিতে ঘুমাতে পারবে না। সারা জীবন ইঁদুরের মতো পালিয়ে বাঁচার চেয়ে এবার ইঁদুর হয়ে বিড়ালের শিকার করার সময় এসেছে। সিনেমার একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জুনসিওক তাইওয়ানের একটা লোকাল ডিলারের কাছ থেকে প্রচুর ভারী অস্ত্র কিনছে। সে তার ব্যাগে অস্ত্র ভরে একটা বোটে করে আবারও সে নরকের মতো সাউথ কোরিয়ায় ফিরে যাচ্ছে হানকে শিকার করার জন্য। আর ঠিক এভাবেই একটা ওপেন এন্ডিং আর চরম সাসপেন্স রেখে সিনেমাটি শেষ হয়ে যায়। তো গাইস, এই ছিল টাইম টু হান্ট মুভির ফুল এক্সপ্লেনেশন। মুভিটা যেমন ডার্ক তেমনি ইমোশনাল। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করি আজকের ডিটেলড এক্সপ্লেনেশনটা তোমাদের ভালো লেগেছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাদের এক্সপ্লেইন বিডি চ্যানেলের সাথেই থেকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।